আচ্ছা, আজকের লেকচারে আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, তাপ রসায়নের কিছু অঙ্ক করতে হবে আমাদেরকে। প্রথমে দেখো অঙ্কটা পড়ো যে ডাইবোরেন হচ্ছে রকেটের শক্তিশালী জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেটি নিম্নলিখিতভাবে দহন ক্রিয়া ঘটায়। তো দহন মানে কি? পুড়া। যেমন কার্বন অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তেমনই আরও অন্য পদার্থ আছে যারা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে মানে তোমার হচ্ছে বিক্রিয়া করে এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। ঠিক আছে, তো এই হচ্ছে সেই দহন বিক্রিয়া। যদি আমরা ডাইবোরেনকে পোড়াই, ডাইবোরেন এটা হচ্ছে ডাইবোরেনের সংকেত। ঠিক আছে, B2H6, এটাকে ডাইবোরেনও বলা হয়। তো এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তোমার হচ্ছে রকেটে। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই B2H6 3 অণু অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে কি উৎপন্ন হচ্ছে না, তোমার হচ্ছে এটা উৎপন্ন হচ্ছে B2O3, আর জল উৎপন্ন হচ্ছে, গ্যাসীয় জল মানে উৎপন্ন হচ্ছে, বাষ্প উৎপন্ন হচ্ছে, ভেপার উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এখন আমাকে কি বলেছে যে নিম্নলিখিত তথ্যগুলির সাহায্যে ডাইবোরেনের দহনের এনথালপি গণনা করো। দহনের এনথালপির পরিবর্তন গণনা করতে হবে। দহনের এনথালপির পরিবর্তন অর্থাৎ কথাটার অর্থ হচ্ছে যে কোনো একটা পদার্থের দহনের এনথালপির পরিবর্তন যদি গণনা করতে হয়, তাহলে ওই পদার্থকে একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কি করতে হবে, একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত করতে হবে, অর্থাৎ পোড়াতে হবে। ঠিক আছে, 1 মোল পদার্থ পুড়িয়ে সম্পূর্ণরূপে পোড়ালে তোমার হচ্ছে যে পরিমাণে এনথালপির পরিবর্তন হলো, সেটাই হচ্ছে এনথালপির পরিবর্তন, দহনের এনথালপির পরিবর্তন। ওইটাই আমাদেরকে গণনা করতে হবে এখানে। বোঝা গেল? এবার কতগুলো আমাকে এখানে তথ্য দেয়া আছে যে 1 নম্বর বিক্রিয়াগুলো, এই যে বিক্রিয়াগুলো দেয়া আছে এবং তার রেসপেক্টে এই বিক্রিয়ার জন্য কতটা এনথালপির পরিবর্তন হয়েছে সেটা আমার এখানে দেয়া আছে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার এরকম করে বিক্রিয়াগুলো দেওয়া আছে এবং তার রেসপেক্টে মানে ওই বিক্রিয়াগুলোর এনথালপির পরিবর্তন কতটা হয়েছে বিক্রিয়ার, সেটা কিন্তু এখানে দেয়া আছে। আচ্ছা, যেটাকে আমরা বিক্রিয়া তাপ বলি, তাহলে এটা বিক্রিয়া তাপটা দেওয়া আছে, এই বিক্রিয়া হলে এত পরিমাণে এনথালপির পরিবর্তন হবে। 2 নম্বর বিক্রিয়া যদি হয় তাহলে এনথালপির পরিবর্তনটা এতটা হবে। এইভাবে প্রত্যেকটা দেওয়া আছে, তার মানে বিক্রিয়া তাপ দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার আমরা এগুলোকে সাজিয়ে কি করতে হবে, এইটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা মেন যে রিয়াকশন, ঠিক আছে, তাহলে সম্পূর্ণ মানে যে তাপ রাসায়নিক সমীকরণটা কি, তাপ রাসায়নিক সমীকরণটা হলো তাপ রাসায়নিক সমীকরণটি হলো, যেটা আমাদের যে সমীকরণটা অ্যাকচুয়ালি করতে হবে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই বিক্রিয়াটা করাতে হবে। তার মানে B2H6 গ্যাসীয় পদার্থ, এটাকে পোড়াতে হবে অক্সিজেনের প্রেজেন্সে, 3 অণু অক্সিজেন গ্যাস পুড়িয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে B2O3 সলিড, এটা তৈরি হবে, প্লাস 3 অণু জল। 3 অণু জল মানে হচ্ছে জলীয় বাষ্প, গ্যাস আকারে থাকবে এটা। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যে এগুলো লেখার সময় আমি প্রত্যেকটা পদার্থের স্টেটটা উল্লেখ করে দিতে হবে আমাদের। তাপ রসায়নের যে সমীকরণগুলো আমরা লিখব সেখানে প্রতিটি গ্যাস মানে প্রতিটি পদার্থের স্টেট অর্থাৎ ভৌত অবস্থাটা নির্দেশ করে দেবো। যদি জি মানে গ্যাসিয়াস অবস্থায় থাকে তাহলে জি লিখবো, যদি তরল অবস্থায় থাকে তাহলে আমরা এল লিখবো, যেমন এটা তরল জল। ঠিক আছে, আর যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে জি, আর যদি সলিড স্টেটে থাকে অর্থাৎ কঠিন অবস্থায় তাহলে আমরা কি লিখবো, এস লিখবো, স্মল এস লিখে দেবো, তাহলে এটা সলিড স্টেটে আছে, এটা বোঝাবে। বোঝা গেল? এবার আচ্ছা, এবার আমরা সমীকরণগুলোকে তাকাবো। এর আগে যে সমীকরণগুলো দেওয়া আছে সেই সমীকরণগুলো দেখব যে এর সঙ্গে কোনটা কোন দিকে ম্যাচিং করছে, এভাবে ম্যাচ করে নিজে থেকে অঙ্কগুলো মানে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এটা নিজে থেকে মিলিয়ে করতে হবে, এটা একটা ব্যাপার। তো আমার মেন রিয়াকশান হচ্ছে এটা, তাহলে কাটাকুটি করে এগুলোকে এমনভাবে রিঅ্যারেঞ্জ করব যে কাটাকুটি করে এইটাই পড়ে থাকবে, এই রিয়াকশানটাই পড়ে থাকবে। এখন আমি এই রিয়াকশানের জন্য তাকাচ্ছি এখানে।
দেখো এই রিয়াকশানের B2H6 যেটা সেটা হচ্ছে বাম দিকে আছে এখানে, আর এই বিক্রিয়ায় যে বিক্রিয়াগুলো দেওয়া আছে আমার তথ্যতে সেখানে কিন্তু ডান দিকে আছে। তাহলে আমাকে এই বিক্রিয়াটা উল্টে লিখতে হবে, ঠিক আছে। উল্টে লেখার অর্থ হচ্ছে এইটা থেকে এটা তৈরি হয়েছে, কিন্তু আমি লিখবো এইটা থেকে এটা তৈরি হয়েছে। তখন যখন আমি এইটা পরিবর্তন করব, উল্টে লিখবো বিক্রিয়াটাকে, তখন কি হবে না ডেল এইচ এর মানটাও কিন্তু উল্টে যাবে, মানে সাইনটা উল্টে যাবে। ডেল এইচ পজিটিভ 36 কিলো জুল প্রতি মোল আছে, তখন মাইনাস 36 কিলো জুল প্রতি মোল হবে। তাহলে 1 নাম্বার আমি যে বিক্রিয়াটা লিখবো সেটা হচ্ছে এই মানে 4 নাম্বার রিয়াকশান, 4 নাম্বার যে রিয়াকশানটা আছে সেই 4 নম্বর রিয়াকশানটাকে উল্টো করে লিখবো, ঠিক আছে। তার মানে B2H6 গ্যাস এখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হলো 2B সলিড প্লাস 3H2 গ্যাস, এটা তৈরি হলো, ঠিক আছে। তাহলে আমি যখন বললাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে যদি আমরা উল্টো করে লিখি তখন কিন্তু ডেল এইচ এর মানটা কিন্তু কী হবে, তার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তার মানেটা এটাই যে এরকম এই বিক্রিয়াতে এই ফরওয়ার্ড বিক্রিয়া যদি হয়, ফরওয়ার্ড এখান থেকে যদি এটা উৎপন্ন হয়, এই রিয়াক্ট্যান্টগুলো থেকে এই প্রোডাক্টগুলো যদি উৎপন্ন হয়, তাহলে ধরো কিছু পরিমাণে তাপ উৎপন্ন হলো, তাহলে এইখান থেকে যদি এদিকে যায় তাহলে কিছু পরিমাণে তাপ শোষণ হবে, সেই জন্য এই জিনিসটা উল্টে যায়, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখব যে ডেল এইচ, এখানে 4 ছিল, ডেল এইচ এই 4টাকে আমরা এখন মানে উল্টো করে লিখতে পারি, ঠিক আছে। ডেল এইচ 4টাকে আমরা উল্টো করে লিখব, কীরকম মানে সরি উল্টো করে নয়, মানে মানটা ঠিকই লিখব কিন্তু সাইনটাকে উল্টো করে দেবো, মানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তো এখানে প্লাস আছে মাইনাস লিখব, মাইনাস 36 কিলো জুল প্রতি মোল। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখলাম যে এই রাসায়নিক বিক্রিয়া যদি হয়, এই বিক্রিয়ার সঙ্গে এইটা আমি মিলাবো, তাহলে এখানে কি হয়েছে, এটা তো মিলেছে। এখন যেটা হয়েছে হাইড্রোজেনের দিকে এক্সট্রা হয়ে গেছে, কারণ এখানে কোনো জায়গায় হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেনটাকে এমন করে নিতে হবে, আর ওপরে যে মানে বিক্রিয়াগুলো দেওয়া আছে সেই বিক্রিয়ার আমরা হাইড্রোজেনটাকে এই বাম পাশে নেব, তবে কি হবে হাইড্রোজেন কাটাকুটি হয়ে যাবে, তবে আমার মানে তোমার হচ্ছে এখান থেকে এখানে যেহেতু হাইড্রোজেন নেই তাই এখানে হাইড্রোজেন যেহেতু এসছে এটাকে কাটতে হবে, ঠিক আছে। এই হাইড্রোজেনটাকে এদিকে কেটে আউট করে দিতে হবে। তাহলে আমি আগের দিকে রিয়াকশানগুলো তাকাই। আমি এখন যদি দেখি যে তোমার হলো 2 নম্বর সমীকরণটা তাকাও, এই 2 নম্বর সমীকরণে কিন্তু এদিকে গ্যাস আছে বাম দিকে, তাহলে ওই সমীকরণটাকেই আমি লিখব। কিন্তু তাকাও যে আমার যে সমীকরণটা আগে লিখেছি আমি সেখানে কিন্তু ডান দিকে 3 অণু হাইড্রোজেন বেশি হয়েছে, কিন্তু যদি 2 নম্বর সমীকরণটা আমি এখানে লিখি তাহলে এখানে এক অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে হাফ অণু অক্সিজেন দিয়ে 1 অণু জল তৈরি করছে। তাহলে এখন এখানে আছে 3 অণু, তাহলে 3 অণু কাটতে গেলে তো আমাকে বাম দিকেও 3 অণু লাগবে, তাই 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এই 2 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব পুরোটাকে, ঠিক আছে। পুরোটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে লিখবো যে 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে। তাহলে 3 দিয়ে গুণ করলে কি হবে 3H2 গ্যাস প্লাস, এখন 3 দিয়ে হাফকে গুণ করলে 3/2 হয়, 3/2 O2 গ্যাস। এটা দিয়ে বিক্রিয়া করলে যেটা হবে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 অণু লিকুইড ওয়াটার তৈরি হবে, লিকুইড ওয়াটার তৈরি হলো, বিক্রিয়া কমপ্লিট হলো। তাহলে এর ক্ষেত্রে যেহেতু আমি এটাকে 3 দিয়ে গুণ করেছি তাই এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে ডেল এইচ এর মানটাকে। তাহলে নতুন যে ডেল এইচ 3টা পেয়েছিলাম আমরা, ডেল এইচ 3 এখন ডেল এইচ 3 এটাকে ডেল এইচ 3 ড্যাশ আর 4 এগুলোকে ড্যাশ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটার পরিবর্তনটা কত হবে না, এখানে দেখেছিলাম এখানে 2 ছিল, ডেল এইচ 2 দ্বিতীয় বিক্রিয়ার জন্য ডেল এইচ 2 হবে, ডেল এইচ 2 ড্যাশ করে দিলাম, এটা আগেটা ডেল এইচ 4 ড্যাশ করে দিলাম। তাহলে এটার মানটা কত হবে 3 দিয়ে আমাকে গুণ করে লিখতে হবে। তাহলে এখানে তো আমি বিক্রিয়াটাকে পরিবর্তন করিনি, অভিমুখ পরিবর্তন করিনি। অভিমুখ যদি পরিবর্তন না করি তাহলে আমাকে সাইন চেঞ্জ করারও দরকার নেই। তো এখানে কত আছে মাইনাস আছে, মাইনাসই লিখবো আমরা। তাহলে কত 3 দিয়ে গুণ করেছি, 3 গুণ করে দিয়েছি, তাহলে 3 গুণ মাইনাস কত 286 কিলো জুল প্রতি মোল, কিলো জুল প্রতি মোল, এটা হয়ে গেল, ঠিক আছে। এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন তারপরে এবার যদি এটা মনে মনে
ক্যালকুলেশন করে নিই, এই 3 অণু হাইড্রোজেন, এই 3 অণু হাইড্রোজেন এখন যদি যোগ করে দিই তাহলে সমান চিহ্ন, এদিকে 3 অণু মানে ডান দিকে আছে 3 অণু হাইড্রোজেন, এদিকে আছে 3 অণু হাইড্রোজেন, তাহলে এটা কেটে যাবে, তাহলে হাইড্রোজেনটা এখান থেকে আউট হয়ে গেল, টোটাল যোগ করলে আমি হাইড্রোজেন এখানে পাবো না। কিন্তু এখানে দেখছি যে জল কি আকারে আছে, গ্যাসীয় আকারে আছে, কিন্তু এদিকে যোগ করলে আমার এখানে জল কিন্তু গ্যাসীয় আকারে নেই, তরল আকারে আছে। তো এমন করতে হবে যে তোমার হচ্ছে তরল জলটাকে কেটে দিতে হবে এবং গ্যাসীয় জল কিন্তু এখানে নিয়ে আসতে হবে ডান দিকে, এইটা আমার মানে করতে হবে, ঠিক আছে। আর এদিকে যেটা বেশি আছে সেটা হচ্ছে বিএস বিএস বেশি আছে, এখানে B2O3 দরকার, কিন্তু এখানে বোরন বেশি আছে, তাহলে এই বোরনটাকে কাটতে হবে, তাহলে বাকি রিয়াকশানগুলো আমাদের কাজে লাগাতে হবে। আর B2O3টাকে নিয়ে আসতে হবে ডান দিকে, যে করে হোক এখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে আগের সমীকরণ এবার আমরা তাকাবো, ঠিক আছে। এবার আমরা কি করব যে এই যে আমরা যদি 3 নম্বর সমীকরণ তাকাই, 3 নম্বর সমীকরণে আছে কি না 3 অণু মানে 1 অণু লিকুইড ওয়াটার থেকে 1 অণু গ্যাসীয় জল তৈরি করতে মানে বাষ্প তৈরি করার মানে বিক্রিয়াটা লেখা আছে এখানে। তাহলে আমি যদি এইটাকে একই রকমভাবে লিখে দিই তাহলে এখানে এই এক্সট্রা আছে 3 অণু জল, এই 3 অণু জলকে কাটতে হবে, কারণ এখানে তো কোনো জল নেই, এর 3 অণু জল আছে কিন্তু এখানে গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে আমি 3 অণু জল এদিকে করব, গ্যাসীয় 3 অণু জল এদিকে করব, তাহলে মানে কাটাকাটি এই তরল জলটা কাটাকাটি হয়ে যাবে, শুধুমাত্র গ্যাসীয়টা পড়ে থাকবে। তার জন্য আমি এই 3 নম্বর সমীকরণটাকে কি করব 3 দিয়ে গুণ করব। 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে এখানে এইদিকে 3 অণু জল লিকুইড, এই যে এটা 3 দিয়ে গুণ করেছি জাস্ট, তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো 3 অণু জল গ্যাসীয়, এইটা আর এটা কেটে যাবে যোগ করলে, তাহলে কেটে গেলে আমার জলটা মানে আউট হয়ে গেল লিকুইড জলটা, এখন শুধুমাত্র গ্যাসীয় জলটা থাকবে মানে বাষ্প বা ভেপারটা থাকবে, সেখানে আমার এখানে যেহেতু আছে এটা আমাকে রাখতে হবে ডান দিকে, তাহলে এটা হয়ে গেল, এই সমীকরণটা কমপ্লিট হয়ে গেল। এবার এটা 3 নাম্বার করলাম আমরা, তাহলে এখানে ডেল এইচের মানটা কত হবে, যে মানটা আছে ডেল H3 যে মানটা আছে এইটাই ড্যাশ করে দিলাম এবং সেটাকে 3 দিয়ে যেহেতু গুণ করেছি, আর সাইন তো একই থাকবে কারণ হচ্ছে ওটা আমরা পরিবর্তন করে নিই, সাইনটা হচ্ছে 44 কিলো জুল প্রতি মোল, তাহলে ওটাই থাকলো, ঠিক আছে, এটা হয়ে গেল। এখন তাহলে যেটা কাটছি জল কেটে যাবে, বুঝতে পারছি আমরা, হাইড্রোজেন এই হাইড্রোজেন কেটে যাবে, কিন্তু এদিক থেকে কাটতে হবে আমার বোরনকে কাটতে হবে আর নিয়ে আসতে হবে শুধুমাত্র B2O3। তাহলে আরও একটা রিয়াকশান পড়ে আছে আমাদের, দেখো যে প্রথম যে বিক্রিয়াটা রয়েছে B2O3, এই প্রথম বিক্রিয়াটাকে আমরা কোথায় লিখব, কারণ আমার প্রথম বিক্রিয়াটা সোজা মনে লিখতে হবে, কারণ B2O3টা আমার ডান দিকে দরকার, তাহলে B2O3 ডান দিকে আছে এখানে, আর তোমার হচ্ছে এদিকে যেহেতু বিটা আছে মানে বোরনটা আছে, তো বোরনটাকে বাম দিকে থাকবে, এরকম একটা রিয়াকশন নিতে হবে, তো প্রথম বিক্রিয়াটাতেই আছে সেটা, তাহলে আমি প্রথম যে রিয়াকশানটাকে সেটা আমি ওইভাবেই লিখে দেব, ঠিক আছে। তাহলে প্রথম যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি আমরা 2BS, তো ওই বিক্রিয়াটাকে একই রকমভাবে আমরা লিখে দেবো, ঠিক আছে। 4 নাম্বার ওই বিক্রিয়াটাকে আমরা লিখছি, তাহলে 2B সলিড প্লাস 3/2O2 গ্যাস, এখান থেকে যেটা পেলাম B2O3 সলিড। তাহলে এটাকে যদি এবার আমরা যোগ করে দিই তাহলে কি ঘটবে, এটাকে যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো, তাকাও এখানে হাইড্রোজেন এই হাইড্রোজেন কেটে আউট হয়ে যাবে 3 মোল, লিকুইড ওয়াটার 3 মোল, লিকুইড ওয়াটার কেটে গেল, তারপরে তোমার হচ্ছে পড়ে থাকছে কি এদিকে তোমার এই বোরন কেটে আউট হয়ে গেল, ঠিক আছে। এখন পড়ে থাকলো কি এখানে 3 এর 2 অণু অক্সিজেন আর এখানে 3 এর 2 অণু অক্সিজেন, তাহলে টোটাল হয়ে গেল 3 অণু অক্সিজেন, 3 এর 2 প্লাস 3 এর 2 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 3, তাহলে 3 অণু অক্সিজেন, তাহলে B2H6 প্লাস 3 অণু অক্সিজেন পড়ে থাকলো, আর এদিকে কি পড়ে থাকছে, এগুলো তো সব কাটা হয়ে গেছে, এটা পড়ে থাকছে শুধুমাত্র B2O3 সলিড, আর পড়ে থাকছে কি 3 অণু জল, তাহলে এই যে B2O3 3 অণু জল এটাই আমাকে রাখতে হবে। তাহলে বিক্রিয়া যদি সমীকরণটা আমরা এগুলো সব কাটাকাটি করে যোগ করি তাহলে যোগ করলে এগুলো কাটাকাটি হয়ে যাবে, দিয়ে যোগ করলে আলটিমেটলি পড়ে থাকছে কি B2H6, ঠিক আছে, B2H6 গ্যাস প্লাস 3 অণু অক্সিজেন, এটা এখান থেকে ওই আগের রিয়াকশানটাই পড়ে থাকছে, আমাকে এইভাবেই মিলাতে হবে, প্লাস B2O3 এ সলিড প্লাস 3 অণু জল, ঠিক আছে, এই 3 অণু জল হলো গ্যাসীয় পদার্থ, তাহলে মিলে গেল এটার সঙ্গে যে বিক্রিয়াটা করাতে হবে সেই বিক্রিয়াটা মিলে গেল, তাহলে এবার আমাকে যে করে হোক মিলাতে হবে এটাকে, ঠিক আছে। তো এটাকে আমরা
তো যে রিয়াকশানটা যেটা আমরা করলাম এতক্ষণ পর্যন্ত, যে রিয়াকশানগুলোকে এমনভাবে সাজালাম যে সাজানোর পরে মানে কোনো রিয়াকশানকে উল্টে লিখলাম, কোনো রিয়াকশানকে গুণ করে লিখলাম, এমন করে লিখতে হবে। লিখে যদি যোগ করি তাহলে কেটে কুটে সেই আগের রিয়াকশানটা থাকবে, ঠিক আছে, যেটা টার্গেটেড রিয়াকশান আমাদের সেটা পড়ে আছে। এটা করার পরে যখন এটা হয়ে যাবে তাহলে আমি যেটাকে যেভাবে লিখলাম সেটাকে ওই রকমভাবেই আমাকে যোগ করতে হবে। তাহলে ডেল এইচ এখানে 1 ছিল, 1 ড্যাশ করলাম, তাহলে এটাকে তো আমি কোনো কিছু দিয়ে গুণ করিনি, যেহেতু গুণ করিনি তাহলে যেটা ছিল আর গুণও করিনি, এটাকে উল্টেও লিখিনি, তাহলে যেটা ছিল সেই মানটাই আমরা লিখে দেব। তাহলে কত হবে মানটা, যেটা মান দেওয়া আছে মাইনাস 1273 কিলো জুল প্রতি মোল, ঠিক আছে, এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা এইটাকে যেহেতু যোগ করে আমরা পাচ্ছি, এটাকে যোগ করলে যেহেতু আমরা আগের রিয়াকশান পাচ্ছি, তাই এগুলোকে যোগ করলে আমরা কি পাবো, এটাকে যোগ যদি আমরা করি তাহলে আমরা এই রিয়াকশানের জন্য অর্থাৎ দহনের এনথালপির পরিবর্তনটাও কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। এইটা যোগ করে যেহেতু এই রিয়াকশানগুলোকে যোগ করে যেহেতু আমরা এই সমীকরণ পাচ্ছি, তাই এই রিয়াকশানের জন্য যে এনথালপির পরিবর্তন হয়েছে সেগুলোকে যোগ করলে আমরা কী পাবো, দহনের এনথালপির মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে এগুলোকে যদি যোগ করি অর্থাৎ তাহলে এনথালপির টোটাল এনথালপির পরিবর্তন হবে ডেল এইচ ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এইগুলো পুরোটাকে যোগ, আমি আর যোগ করলাম না, তোমরা যোগ করে নিও। তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি করে দিই, তাহলে ডেল H1 এটা একটা প্লাস ডেল H3কে পরিবর্তন করা হয়েছে, তাহলে ডেল H3 ড্যাশ প্লাস ডেল H2 ড্যাশ, ডেল H2 ড্যাশ প্লাস হচ্ছে ডেল H4 ড্যাশ, ডেল H4 ড্যাশ, এটা এলো, ঠিক আছে। এটা যদি আমরা দেখি তাহলে পুরো মানটা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে পুরো মানটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে যেটা দাঁড়াবে আলটিমেটলি সেটা হচ্ছে মাইনাস 2035 কিলো জুল প্রতি মোল, সরি 2035 কিলো জুল প্রতি মোল, ঠিক আছে, 2035 কিলো জুল প্রতি মোল এটা চলে আসবে। আচ্ছা, পরের অঙ্কটা আমরা দেখি। নিম্নলিখিত তথ্যগুলি থেকে বেঞ্জিনের গঠন তাপ নির্ণয় করো। এখন গঠন তাপ এর ডেফিনেশনটা আমি এর আগেই দিয়েছিলাম, যে তোমার হচ্ছে কোনো একটা পদার্থ গঠনকারী মৌলসমূহ থেকে মৌল থেকে 1 মোল পদার্থ গঠন করলে যে পরিমাণে এনথালপির পরিবর্তন হয় সেটাই হচ্ছে তার গঠন তাপ, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে বলছি কি বেঞ্জিনের গঠন তাপ, তার মানে বেঞ্জিন গঠন কিভাবে হবে, সেখান থেকে আমাকে 1 মোল পরিমাণ বেঞ্জিন গঠন করতে যে পরিমাণে তাপের পরিবর্তন হবে এনথালপির পরিবর্তন, সেটাই হচ্ছে বেঞ্জিনের গঠন তাপ। তাহলে আমরা দেখি এবার, ঠিক আছে। তাহলে যেটা রিয়াকশন করতে হবে আমাকে, বেঞ্জিন কোথা থেকে গঠন হয় না, কার্বন 6টা, তাহলে 6 অণু কার্বন আর হচ্ছে 6টা হাইড্রোজেন থাকে। বেঞ্জিনের গঠনে এরকম, মানে আমরা যদি দেখি যে বেঞ্জিন C6H6, তাহলে বেঞ্জিন কোথা থেকে গঠন করবে না, কার্বন থেকে আর হাইড্রোজেন থেকে। এখন হাইড্রোজেন তো সাধারণ উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকে, তাহলে 3 অণু হাইড্রোজেন নিতে হবে আমাকে। তাহলে 3 দুগুণে 6টা হাইড্রোজেন পরমাণু আছে, এখানে দেখো হাইড্রোজেন 6টা পরমাণু আর 6টা কার্বন, এভাবে 6টা কার্বন আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, এই অবস্থায় নিতে হবে। এখন যেটা করতে হবে, এই বিক্রিয়াটা আমাকে আলটিমেটলি আনতে হবে, যে আগে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে যেভাবে সাজানো আছে সেই বিক্রিয়াগুলো থেকে এখানে 3টে বিক্রিয়া দেওয়া আছে, 3টে বিক্রিয়াকে এমনভাবে সাজাতে হবে যাতে এই বিক্রিয়াটা আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। এখন দেখো কার্বনটা কোথায় আছে, বাম দিকে আছে, বেঞ্জিন কোথায় আছে, ডান দিকে আছে, তাহলে এখানে বিক্রিয়াগুলো খুঁজবো আমরা। বেঞ্জিন দেখো এখানে কোথায় আছে, বাম দিকে আছে, ঠিক আছে, আর কার্বন এখানে কোথায় আছে না বাম দিকেই আছে, তো বাম দিকে তো কার্বন থাকবে, ঠিক আছে, হাইড্রোজেন বাম দিকে থাকবে, আর বেঞ্জিন হচ্ছে কোন দিকে থাকবে না, বেঞ্জিন থাকবে ডান দিকে। তো এই প্রথম বিক্রিয়াটাকে আমাকে তাহলে ঘুরিয়ে লিখতে হবে, বুঝতেই পারছি আমরা কেন ঘুরিয়ে লিখতে হবে, তার কারণ হচ্ছে ডান দিকে হচ্ছে বেঞ্জিন, কিন্তু আমার এই বিক্রিয়াতে ডান দিকে কি আছে, বাম দিকে আছে বেঞ্জিনটা, তার মানে বিক্রিয়াটাকে আমাকে ঘুরিয়ে লিখতে হবে। আর আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে, যে এখানে তাপের পরিমাণটা দেওয়া আছে, তাপ দিয়ে হয়েছে মানে কিউ এর মানটা দেওয়া আছে, ক্যালোরিতে মানটা দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে তাপ উৎপন্ন হয়েছে, এখানে তাপ কি হয়েছে, উৎপন্ন হয়েছে, তাহলে যখন তাপ উৎপন্ন হবে এটাকে এক্সোথার্মিক রিয়াকশন বলা হয় বা তাপমোচী বিক্রিয়া বলা হয়। আর তাপমোচী বিক্রিয়ার জন্য আমি দেখিয়েছিলাম যে ডেল এইচ এর মানটা কি হয়, ঋণাত্মক হয়। আর এই মানটা কত পাবো, কিউ এর মান যেটা থাকবে সেটাই মানটা পাবো, কিন্তু ডেল এইচ এর মানটাকে একই লিখবো, কিন্তু এখানে প্লাস যেহেতু আছে মানে তাপ উৎপন্ন হয়েছে, তাপমোচী বিক্রিয়ার জন্য আবার মাইনাস হয় ডেল এইচ এর মান, তাই এখানে মাইনাস দিয়ে সেই মানটাই লিখবো, 75,400 ক্যালোরি,
ঠিক আছে, তাপ উৎপন্ন হয়েছে, তাহলে ডেল এইচ এর মান হচ্ছে এটা। এখন পরের বিক্রিয়াটা দেখো, তাহলে আমি এটা লিখে ফেলি, তাহলে উল্টো করে লিখতে হবে এটাকে। এই বিক্রিয়ার আমরা দেখতে পেলাম আমরা যে বাম দিকে কি আছে, এখানে বাম দিকে বেঞ্জিন আছে, তাহলে আমাদেরকে করতে হবে ডান দিকে, তাহলে আমরা করেছি এখানে ডান দিকে করব, তাহলে এটাকে উল্টো করে লিখতে হবে। তাহলে 1 নম্বর বিক্রিয়া যেটা লিখবো সেটা হচ্ছে উল্টো করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 3 অণু জল, ঠিক আছে, এখান থেকে যেটা তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হলো কি C6H6 তৈরি হলো, মানে বেঞ্জিন প্লাস হচ্ছে 5/2 মানে 7.5 অণু মানে তোমার হচ্ছে অক্সিজেন, এটা তৈরি হবে, ঠিক আছে, উল্টো করে লিখলে। এখন এখানে এটাকে আমি ডেল এইচ 1 ধরছি, তাহলে ডেল এইচ 1, এটা ডেল এইচ 1 ড্যাশ যদি করে দিই তাহলে এটা কত হবে না, মানে উল্টো করে হবে। এটা যেহেতু আমরা ঘুরিয়ে লিখেছি বিক্রিয়াটাকে, তাহলে এটাকেও আমরা সাইন চেঞ্জ করতে হবে। ডেল এইচ এর মান কত হবে, এটা উল্টে দিলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস 75,400 ক্যালোরি। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখলাম এখানে কি, যে এখানে তো বেঞ্জিন উৎপন্ন হয়েছে, C6H6 উৎপন্ন হয়েছে, বেঞ্জিন উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়া যেটা আমাদেরকে বিক্রিয়া করতে হবে, এই বেঞ্জিন উৎপন্ন করতে হবে, তাহলে অক্সিজেন এদিকে বেশি হয়ে গেছে, বেঞ্জিন ছাড়া তো কিছুই থাকবে না, অক্সিজেন বেশি হয়ে গেছে, তো অক্সিজেনটাকে আমাদেরকে কাটতে হবে এদিকে, ঠিক আছে। আর এদিকে জল, এদিকে যে রিয়াকশনটা দেখি এখানে তো জল নেই, কিন্তু এখানে জল আছে, তাহলে জলটাকে আবার কাটতে হবে এদিকে। তাহলে আমাকে কী করতে হবে, আমাদের যেটা দরকার, তাহলে আরেকটা বিক্রিয়া যেটা আছে, যে এই বিক্রিয়াটা যদি আমরা দেখি তো কার্বনটা হচ্ছে বাম দিকে আছে, তাহলে কার্বন আমাদেরকে বাম দিকে নিয়ে আসতে গেলে দ্বিতীয় বিক্রিয়াটাকে লিখতে হবে একই রকমভাবে। তাহলে কার্বন এখানে কটা আছে, এখানে একটাই আছে, এই বিক্রিয়াটাকে যদি আমি লিখি তাহলে একটাই আছে, তাহলে আমাকে 6 দিয়ে গুণ করলে এখানে 6টা কার্বন পাবো, তাই 2 নম্বর বিক্রিয়াটাকে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। আশা করি বোঝা গেছে। 2 নম্বর বিক্রিয়াকে আমাকে 6 দিয়ে গুণ করে লিখতে হবে। 2 নম্বর বিক্রিয়াকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে আমার সি যেটা আসবে 6C, কারণ 6C নিয়ে আসতেই হবে, নাহলে 6টা কার্বন পাওয়া যাবে না, ঠিক আছে। এই যে এখানে 6টা কার্বন আছে, তাই 6 দিয়ে গুণ করলাম এটা, তাহলে 6C প্লাস এটা কি আছে অক্সিজেন, ধরেন 6 অণু অক্সিজেন হলো, এখানে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। দেখো অটোমেটিক্যালি এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, আর এদিকে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু কেটে গেল, কারণ এটা তো কাটতেই হবে, এখানে তো কোনো কার্বন ডাইঅক্সাইড নেই বাম দিকে, ঠিক আছে, এটা কাটতেই হবে। এভাবে আমাকে বিক্রিয়াটাকে সেট আপ করতে হবে, রিয়াকশনগুলোকে সেট আপ করতে হবে। এটা হয়ে গেল। তারপরে যেটা করতে হবে আমাকে, যে 3 নম্বর বিক্রিয়ার জন্য লিখতে হবে, কারণ এখানে আমার অক্সিজেন এক্সট্রা হয়ে আছে এদিকে ডান দিকে, আর কার্বন ডাইঅক্সাইড তো কেটে গেছে, ঠিক আছে, কিন্তু অক্সিজেন এক্সট্রা হয়ে আছে, তার জন্য আমাকে কী করতে হবে, কাটতে হবে, মানে অক্সিজেনটাকে আমাকে রিলিজ করতে হবে, এখান থেকে বাদ দিতে হবে। এদিকে যে জল আছে এক্সট্রা, তাই জল এদিকে নিয়ে আসতে হবে, দিয়ে তোমার হচ্ছে জলটাকে কাটাকুটি করে তোমার হচ্ছে অমিট করে দিতে হবে, এমনভাবে নিতে হবে। তো যদি এটা করতে চাই আমরা, তাহলে কি করতে হবে, এখানে দেখো অক্সিজেনের পরিমাণটা কত আছে টোটাল, এদিকে আছে 6 অণু অক্সিজেন, আর এখানে আছে 7.5 অণু অক্সিজেন, তাহলে 1.5 অণু অক্সিজেন বেশি আছে, মানে 3/2 অণু অক্সিজেন বেশি আছে এদিকে, কোন দিকে না ডান দিকে, তাই এটা আমাকে করতে হবে। তাহলে আমরা আগের রিয়াকশনটা দেখি, তাহলে বাম দিকে আমাকে 3.5 অণু অক্সিজেন, সরি 3/2 অণু অক্সিজেন, অর্থাৎ আমাকে এটাকে তোমার হচ্ছে এমনভাবে কাটতে হবে যাতে করে অক্সিজেনটা কেটে যায়, মানে দিয়ে তোমার হচ্ছে এটা এদিকে 7.5 অণু আছে, এদিকে যাতে 7.5 অণু হয় অক্সিজেন, এভাবে আমাকে করতে হবে। তাহলে এটা যদি করতে যাই, তাহলে 3 নম্বর সমীকরণকে দিয়ে বলো, 3 নম্বর সমীকরণকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে কী হবে, এই হাইড্রোজেন 3 অণু হয়ে যাবে, দেখো হাইড্রোজেন এখানে 3 অণু দরকার আছে, হাইড্রোজেন 3 অণু হয়ে যাবে, আবার 3 2 মানে 1.5 অণু অক্সিজেন হয়ে যাবে, তাহলে 1.5 অণু আর এখানে 6 অণু, তাহলে 7.5 অণু হয়ে গেল, এই 7.5 অণু অক্সিজেন কেটে যাবে, তাহলে ওই জন্যই আমাকে 3 দিয়ে আলটিমেটলি গুণ করতে হচ্ছে। 3 দিয়ে গুণ করলে কত হবে, এটাকে 3 দিয়ে গুণ করলে 3H2 প্লাস 3/2 O2 এটা হলো, আর এটাকে 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে, 3 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 3 অণু জল। তাহলে এর জন্য ডেল এইচ এর মান কত হবে, এর আগেরটাই লিখে দিই, ডেল H2 যেটা ছিল, ডেল H2 একই রকমভাবে আমরা 6 দিয়ে গুণ করে লিখবো, ঠিক আছে, ডেল H2 ড্যাশটাকে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে ছিল কত, ছিল হচ্ছে কি এখানে 94,380, তাহলে এটাকে মাইনাস হবে নিশ্চয়ই, কারণ এটা প্লাস তাপ লেখা আছে, তাহলে মাইনাস, সরি আগে 6 দিয়ে গুণ করে দিই, 6 ইন্টু মাইনাস 94,380 ক্যালোরি, এটা হচ্ছে H2 ড্যাশ। আবার বলছি H2 কত ছিল, এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে H2 সমান সমান মাইনাস 94,380, ঠিক আছে, এখানে প্লাস তাপ লেখা আছে তার জন্য মাইনাস হবে এখানে এত ক্যালোরি, ঠিক আছে।
আর এটাকে তো আমরা ঘুরিয়ে লিখিনি, কিন্তু 6 দিয়ে গুণ করেছি, তাই এটাকে 6 দিয়ে সিম্পল গুণ করলাম। এখন এটাকে আমরা 3 দিয়ে গুণ করেছিলাম, ঠিক আছে, 3 দিয়ে গুণ করেছিলাম, এটা 3 করে দিলাম, এটা ভুল হয়েছিল একটু। তাহলে এটা 3 দিয়ে গুণ করলে এই সমীকরণটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। আর এখন দেখে নিই এর জন্য ডেল এইচ এর মান কত, ডেল এইচ 3 সমান সমান কত হবে, এটাকে মাইনাস করে লিখতে হবে কারণ এখানে প্লাস তাপ উৎপন্ন হয়েছে। তাহলে মাইনাস 68,380 ক্যালোরি। তাহলে এখানে করে দিই, তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করেছি, তার মানে ডেল এইচ 3 ড্যাশ এটা সমান সমান কত হবে, 3 ইন্টু যেটা আগে ছিল, এটাকে ঘুরিয়ে কিছু করে লিখিনি, তাহলে আগে যেটা ছিল সেটাই লিখতে হবে আমাকে। তাহলে আগে কত ছিল, মাইনাস 38,380 এত ক্যালোরি, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে, দেখো যে এই 3 অণু তোমার জল, এই 3 অণু জলের সঙ্গে কেটে গেল, এই কার্বন ডাইঅক্সাইড 6 অণু কেটে গেল, পড়ে থাকলো এখানে টোটাল 6 অণু কার্বন আর 3 অণু হাইড্রোজেন পড়ে থাকলো, ঠিক আছে, 3 অণু হাইড্রোজেন পড়ে থাকলো এদিকে, যেটা আমার দরকার আছে। আবার এদিকে কি পড়ে আছে দেখো, আর অক্সিজেন পড়ে আছে এখানে, মানে 6 অণু প্লাস 1.5 অণু, তাহলে 7.5 অণু, আর এদিকেও 7.5 অণু, তাহলে অক্সিজেনটাও এখান থেকে কেটে গেল সব। তাহলে যেটা আমার দরকার 6C প্লাস হচ্ছে 3 অণু হাইড্রোজেন, এখান থেকে তৈরি হয়ে গেল 1 অণু 6, তোমার হচ্ছে 1 অণু তোমার হচ্ছে বেঞ্জিন, মানে C6H6, এটা চলে এলো, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন তোমার হচ্ছে যেহেতু এটাকে যোগ করলে আমরা এই রিয়াকশানটা পেয়ে যাচ্ছি, তাই এদের এনথালপির পরিবর্তনটা কাউন্ট করলে, গণনা করলে আমরা কি পাবো না, তোমার হচ্ছে দহন তাপটাও কিন্তু গঠন তাপটা কিন্তু পেয়ে যাব। তাহলে এটাকে যোগ করলেই আমরা গঠন তাপ পাবো। তাহলে গঠন তাপ মানে ডেল এইচ এর মানে যোগফলগুলো, এইগুলো যা আছে পুরোটাকে যোগ করে নিতে হবে, এগুলো যোগ করলে এগুলো পুরোটাকে যোগ করতে হবে। তোমরা সেটা যোগ করবে, যোগ করে আলটিমেটলি যেটা দেখা যাবে, যদি আমরা ক্যালকুলেশন করি, তো যেটা দেখা যাবে আলটিমেটলি সেটা হচ্ছে, তোমরা উত্তরটা মিলিয়ে নেবে ক্যালকুলেটর করে, -17,120 ক্যালোরি এটা পাওয়া যাবে, ঠিক আছে, ডেল এইচ এর মানটা এটা আমরা পেলাম। তাহলে এটা হচ্ছে উত্তর। এখন পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে কি, মিথেন আর গ্রাফাইট হাইড্রোজেনের এগুলো দহন তাপ দেওয়া আছে, মানে এদেরকে যদি পোড়াই তাহলে কিন্তু এটা উৎপন্ন হবে, মানে কত পরিমাণে তাপের পরিবর্তন হবে সেটা দেওয়া আছে, দহন তাপ দেওয়া আছে, এই যে মানগুলো দেওয়া আছে পরপর। তুমি যদি মিথেনকে পোড়াও তাহলে এত পরিমাণে তাপ পাবে, গ্রাফাইটকে পোড়ালে এত পরিমাণে তাপ পাবে, হাইড্রোজেনকে পোড়ালে এত পরিমাণে তাপ পাচ্ছ, ঠিক আছে। তো এইখান থেকে বলছে মিথেনের গঠন তাপ নির্ণয় করো। গঠন তাপ যেমন আমরা নির্ণয় করলাম যে মিথেনকে, যেমন আমরা বেঞ্জিনের গঠন তাপ বের করলাম, বেঞ্জিনের গঠন তাপ বের করার জন্য আমরা কি করেছি দেখাও, যে বেঞ্জিন তো গঠন হবে কোথা থেকে না, তার উপাদান মৌল থেকে। এখন উপাদান মৌল কার্বন আছে আর হাইড্রোজেন আছে, তাই কার্বন থেকে আর হাইড্রোজেন থেকে উৎপন্ন করেছি। এখন মিথেনের তোমার হচ্ছে দহন তাপ, গ্রাফাইটের দহন তাপ, হাইড্রোজেনের দহন তাপ সব দেওয়া আছে, এখান থেকে তোমাকে যে মিথেনের গঠন তাপটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ মিথেন এই CH4 এইটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তোমার মানে কাজ হচ্ছে এইটা। তাহলে এটা কোথা থেকে তৈরি হবে, 1 অণু কার্বন আর 2 অণু হাইড্রোজেন যদি নিই, তাহলে দুটো, এখানে 4টা হাইড্রোজেন পরমাণু আছে, একটা কার্বন আছে, তাহলে এখান থেকে করলেই হয়ে যাবে, বোঝা গেল। এটা হচ্ছে আলটিমেটলি তোমার হচ্ছে এই বিক্রিয়াটা আমাকে সেট আপ করতে হবে, ডেল এইচ এর পরিবর্তনটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। এখন মানে প্রদত্ত কি দিয়ে আছে দেখো, প্রদত্ত যেগুলো, যে ডেটাগুলো দেয়া আছে আমার, ঠিক আছে, যে ডেটাগুলো দেয়া আছে সেগুলো কি, যে ডেটাগুলো দেয়া আছে সেটা হচ্ছে তোমার দহন তাপ দেওয়া আছে। দহন তাপ মানে হচ্ছে ওটাকে পোড়ালে কী পরিমাণে তাপের উৎপন্ন হচ্ছে, যেমন তোমার হচ্ছে মিথেনের দহন তাপ বলেছে, তাহলে CH4 এর দহন মানে কি, একে যদি পোড়াতে হয় তো তোমাকে কি করতে হবে না, 2 অণু অক্সিজেন দিতে হবে, তবেই তোমার পুরোটা পুড়বে। 2 অণু অক্সিজেন দিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, প্লাস তোমার হচ্ছে জল উৎপন্ন হবে 2 মোল, ঠিক আছে। এখন এটা তৈরি করতে গেলে তোমার এই বিক্রিয়াটা করতে হবে, আর এই বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মানটা কিন্তু আমাদেরকে দেওয়া আছে। ডেল এইচ এর মান প্রথম যেটা দেওয়া আছে -213, ঠিক আছে, -213 কিলো ক্যালোরি, মানে কিলো ক্যালোরি দেওয়া আছে মানটা, আশা করি বুঝতে পেরেছো। কিলো ক্যালোরি এই মানটা দেওয়া আছে, এই দহন তাপ মানটা দেওয়া আছে। তারপরে যদি তুমি কাকে পোড়াতে হচ্ছে বলছে, গ্রাফাইট মানে শুধুমাত্র কার্বনকে তুমি অক্সিজেন দ্বারা পোড়াও যদি, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। এই দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে এইটা,
তাহলে এই ক্ষেত্রে ডেলএইচ এর মান কত দেওয়া আছে? ডেলএইচ এর মানটা দেওয়া আছে তোমার হচ্ছে -91,300 ক্যালোরি দেওয়া আছে, ঠিক আছে, কিলো ক্যালোরি। তার মানে মানে সরি, এটা তোমার হচ্ছে কিলো ক্যালোরি। এখানে আমরা লিখতে পারি, এখানে দশমিকটা যদি এখানে বসাই তাহলে এটাকে কিলো ক্যালোরি বসানো যেতে পারে, এটা লেখার দরকার নেই, এই মানটাই আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হাইড্রোজেনকে পোড়ানো হচ্ছে। হাইড্রোজেনকে যদি আমরা পুড়াই তাহলে কি করতে হবে? এখান থেকে জল পাবো আমরা, নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার যদি এটা রাসায়নিক সমীকরণটাকে তুমি মনে করো যে সমতা বিধান করবো, না, এক অণু জল উৎপন্ন করতে হবে, তাহলে এখানে তোমাকে হাফ অণু অক্সিজেন নিতে হবে, কারণ একটাই অক্সিজেন আছে। তাহলে এই বিক্রিয়ার জন্য কি করতে হবে? তোমার ডেলএইচ এর পরিমাণটাকে বের করতে হবে। ডেলএইচ এর পরিমাণ কত বেরোবে? আগে লেখা আছে আমাদের, দেওয়া আছে সেটা -68,000, মানে 68 ক্যালোরি, ক্যালোরি অর্থাৎ কিলো ক্যালোরি, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখন সিম্পলি তুমি যদি তোমার কাজ হচ্ছে কি, এটাকে রিঅ্যারেঞ্জ করে এই বিক্রিয়াটা যেভাবে আগে নিয়ে এসেছি আমি, এই বিক্রিয়াটাকে নিয়ে আসতে হবে তোমাকে। সিম্পলি হয় কোনোটাকে উল্টে লিখতে হবে, কোনোটাকে গুণ করে লিখতে হবে, এরকম করে লিখে যোগ করলে যাতে এটা পড়ে থাকে সেই অনুযায়ী এগুলোকেও যোগ করতে হবে, যেগুলো পাবে পরবর্তীকালে। কোনোটাকে গুণ করতে হচ্ছে, কোনোটাকে ভাগ করতে হচ্ছে, মানে ভাগ করতে হচ্ছে না, হতেও পারে। তো যেভাবে করবে সেখানে এটাও মানটা পরিবর্তন করবে। এভাবে পরিবর্তন করে ডেলএইচ এর মানটাকে সবগুলোকে যোগ করলে তোমরা ডেলএইচ এর মানটা পাবে, আর ওই মানটাই তোমার হয়ে যাবে প্রমাণ গঠন এনথালপি, মানে মিথেনের গঠন এনথালপি। আশা করি বোঝা গেছে। এটা কিন্তু তোমাদের কাজ থাকলো, অ্যান্সারটা আমাকে পরে জানাবে তোমাদের, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। পরবর্তী ক্লাসের আগে তোমরা কিন্তু এটা আমাকে করে পাঠাবে। আজকে এই পর্যন্তই।